হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা ভেক্টর ও নিউটনের গতিসূত্র থেকে যে কুইজ হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, যে একটি ভেক্টরকে যদি -2 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে? ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইল। ভেক্টরের মান একই থাকলো কিন্তু অভিমুখ উল্টে গেল। ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। ভেক্টরের মান ও অভিমুখ পরিবর্তন হলো না। তাহলে একটা ভেক্টর যদি ধরো এ আছে, সেটাকে আমি এবার হচ্ছে -2 দিয়ে গুণ করব। তাহলে এ প্রাইম হচ্ছে ধরো গুণফলটা হলো সেটা হচ্ছে -2a, মানে এটাকে -2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এ প্রাইম সমান কী হলো -2a। তাহলে এর কি হবে, এই -2a মানে হচ্ছে 2a মানে কি, যে ওর মান দ্বিগুণ হলো, ওর মান দ্বিগুণ হলো, মান দ্বিগুণ হলো। মানে এ ধরো আমি কিছু একটা লিখলাম, ধরো i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে এ প্রাইম কত হবে, যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং সামনে একটা মাইনাস। এই মাইনাস মানে হচ্ছে যে ধরো এ ভেক্টর যদি এদিকে হয় তাহলে -a ভেক্টর হয় উল্টো দিকে। তাহলে -2a ভেক্টর কোন দিকে হবে, -2a ভেক্টর হবে এই দিকে, এইরকম, মানে বিপরীত দিকে, কিন্তু তার মানে মান দ্বিগুণ হয়ে যাবে। তাই অ্যান্সার হবে যে ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। সেকেন্ড কোশ্চেন, যে একটি প্রাসের গতির ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? ভরবেগ, গতিশক্তি, বেগের উল্লম্ব উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ। সো আমরা যখন প্রাসের গতি পড়েছিলাম তখন তুমি দেখেছিলে যে যখন একটা এইভাবে ধরো ছোড়া হলো উল্লম্বের সাথে কোনো একটা কোণ করে, তখন একটা আমরা কি করে নিই, ইউ ধরে নিই, যেটা হচ্ছে ধরো বেগ, এবং এর যে উল্লম্ব উপাংশ এই বরাবর সেটা হচ্ছে ইউ, ধরো এটা যদি আলফা ইউ, এটা হচ্ছে ইউ সাইন আলফা, আর এই বরাবর উপাংশ হচ্ছে ইউ কস আলফা। এবার যেহেতু বস্তুটি উপরের দিকে উঠছে এবং উল্লম্ব সরণ হচ্ছে, সেই জন্য ওর উল্লম্ব উপাংশ সবসময় পরিবর্তিত হচ্ছে, কারণ সেখানে জি নিচের দিকে কাজ করছে। সেই জন্য যে উল্লম্ব উপাংশ, যে আমরা জানি ভি সমান ইউ প্লাস এফটি হয় না, তো বি সমান ইউ প্লাস জিটি। উল্লম্ব উপাংশ সবসময় কী কাজ করে, জি কাজ করে। সেই জন্য আর সময়ের সাথে সাথে তাহলে বেগটাও পরিবর্তিত হয়। তাহলে উল্লম্ব উপাংশ যেটা আমরা ভি ওয়াই লিখতাম, যেটা হচ্ছে তোমার হচ্ছে ইউ সাইন আলফা, সেটা সবসময় পরিবর্তিত হয়। কিন্তু যখন তুমি অনুভূমিক দেখবে তখন কিন্তু জি কোনো কাজ করে না। সেই জন্য তখন কি হয়, যে তখন তোমার হচ্ছে যেটা যে ফর্মুলা আমরা নিয়ে থাকি, যেমন ধরো কত দূর গেল এর সমান হচ্ছে ইউএক্স ইন্টু টি, তখন কিন্তু আর জি থাকে না। তখন এই ইউএক্স মানে হচ্ছে যেটা অনুভূমিক অংশ, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, মানে অপরিবর্তিত থাকে। তাই একটি প্রাসের গতির ক্ষেত্রে বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে সবসময় অপরিবর্তিত থাকবে। কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা সম্ভব যখন ভেক্টরগুলি পরস্পর সমান্তরাল হয়, তাদের লব্ধি ভেক্টর মূল ভেক্টর হয়, পরস্পর লম্ব হয় এবং তাদের লব্ধি মূল ভেক্টর হয়। এমন হয় যাতে লব্ধি মূল ভেক্টরটি হয় এবং ভেক্টরগুলি এমন বিভাজন সম্ভব নয়। তো আমরা যখন ভেক্টর বিভাজন পড়েছি তখন দেখেছি একটা ভেক্টর যদি থাকে এ, তাকে আমি বিভিন্ন উপাংশে মানে বিভিন্ন দিকে বিভিন্ন উপাংশে ভাগ করতে পারি, কিন্তু একটাই শর্ত হয়, সেটা হচ্ছে যাতে যদি আমি এই ভেক্টরটাকে দুটো ভেক্টরে ধরো স্মল এ আর স্মল বিতে ভাগ করি, তাতে এদের মধ্যে অ্যাঙ্গেল যাই হোক না কেন, যে কোনো কোণেই হোক না কেন, এদের একটাই শর্ত হচ্ছে যে এই এ সমান হবে এ প্লাস বি, মানে এই যে দুটি ভেক্টরে আমরা বিভাজন করব তাদের লব্ধি অবশ্যই মূল ভেক্টরটি হবে। তাতে যে কোনো কোণে, সেটা পরস্পরের লম্বও হতে পারে, পরস্পরের সমান্তরালও হতে পারে, ধরো এইভাবে আছে, তো হতেই পারে, কিন্তু একটাই শর্ত হচ্ছে যে তাদের যে তা মানে একটা ভেক্টরকে যদি দুটি ভাগে ভাগ করা হয়, দুটি ভেক্টরে বিভাজিত করা হয়, তাহলে সেই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর অবশ্যই এই মূল ভেক্টরটি হবে। তাহলে অ্যান্সার অবশ্যই শুধুমাত্র এই লব্ধি মূল ভেক্টরটি হবে। দুটি গাড়ি স্থিরাবস্থা থেকে একই সঙ্গে একই দিকে যাত্রা শুরু করে একই হারে ত্বরিত হলো, তাহলে একটির সাপেক্ষে অন্যটির আপেক্ষিক বেগ কোন দিকে হবে? ত্বরণের অভিমুখী হবে, ত্বরণের বিপরীত অভিমুখী হবে, ত্বরণের সঙ্গে লম্ব অভিমুখী হবে, না শূন্য হবে? এবার দুটি গাড়ি কি বলেছে, স্থিরাবস্থা থেকে একই সঙ্গে একই দিকে যাত্রা করে একই হারে ত্বরিত হলো, মানে দুটো গাড়ি, ধরো এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি,
এও যাচ্ছে এইদিকে, একই দিকে একই সঙ্গে যাচ্ছে এবং একই হারে যাচ্ছে, মানে এ হচ্ছে এরও সমান। তার মানে কি আমি জানি কি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আর এর ক্ষেত্রেও তাই ভি মাইনাস ইউ বাই টি। ধরো এটা এটা ভি ওয়ান, এটা ভি ইউ ওয়ান, এটা ভি টু, এটা ইউ টু। এবার বলছে যে একই হচ্ছে তোমার হচ্ছে মানে একই সময়ে ওরা ওদের ত্বরণ হচ্ছে একই। তার মানে হচ্ছে যে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান সময় তো একই হয়ে যাবে, তাহলে সমান হচ্ছে ভি টু মাইনাস ইউ টু। এবার বলছে দুজনেই কী ছিল, স্থিরাবস্থা থেকে শুরু করেছে। তার মানে কি দুজনেই যদি স্থিরাবস্থা থেকে শুরু করে, তার মানে দুজনে যদি স্থিরাবস্থাতে শুরু করে মানে কি ইউ ওয়ানও জিরো আর ইউ টুও জিরো। তার মানে কী দাঁড়ালো ভি ওয়ান সমান ভি টু, মানে দুজনেরই অন্তিম বেগ কী হবে, মানে একই। তার মানে দুটি বস্তু যদি একই বেগে যায়, ভি ওয়ান আর যদি ভি টু হয়, তার মানে কি দুটো সমান হচ্ছে ভি। তা দুটি বস্তু যদি একই বেগে যায় তাহলে কী হবে, তাদের আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ সমান কি জানি, আপেক্ষিক বেগ মানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে হচ্ছে এই দুটোই তো সমান, তার মানে বেগ আপেক্ষিক বেগ জিরো, মানে হচ্ছে ওদের মানে একটি সাপেক্ষে অন্যটির আপেক্ষিক বেগ কত হবে? শূন্য হবে। এবার আসছি যে একটি ক্রিকেট বলকে ব্যাটের দ্বারা আঘাত করে সর্বাধিক দূরত্ব পাঠানোর জন্য, সর্বাধিক দূরত্ব এটা ইম্পর্টেন্ট, সর্বাধিক দূরত্ব পাঠানোর জন্য বলটিকে যে কোণ বরাবর কোণ চাইছে যে আঘাত করবে তা হলো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 15 ডিগ্রি। এবার তুমি যখন প্রাসের গতি পড়েছো, তুমি জানো যে যখন একটা বলকে এইভাবে ছোড়া হয় এবং কত দূর গেল এটাকে বলা হয় কি আর, সেটাকে বলা হয় আমরা বলি প্রক্ষেপ সীমা। আমরা বলি প্রক্ষেপ সীমা বা ইংরেজিতে বলা হয় রেঞ্জ। এই প্রক্ষেপ সীমা আর বা রেঞ্জ, এটাকে আমাদের ফর্মুলা ছিল যে আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α বাই জি, যেখানে ইউ হচ্ছে তোমার কি প্রাথমিক বেগ, আলফা হচ্ছে যে কোণে ছোড়া হচ্ছে সেই কোণটা অনুভূমিকের সাথে যে কোণ করছে সেটা হচ্ছে আলফা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2α, সবসময় মনে রাখবে এই আলফাটা হচ্ছে সবসময় অনুভূমিকের সাথে যে কোণ করছে। অনেক সময় পরীক্ষাতে কী করে উল্লম্বের সাথে দিয়ে দেয় কোণ, তখন তোমাকে কিন্তু 90 মাইনাস করে নিতে হবে, তাহলে তুমি এই আলফা পেয়ে যাবে। এবার বলছে যে সর্বাধিক দ্রুত যেতে গেলে কী করতে হবে, সর্বাধিক মানে হচ্ছে আর ম্যাক্স যেতে গেলে কী করতে হবে, তার মানে কি এই ভ্যালুটার মান সর্বাধিক। এবার তার মধ্যে ইউ আর জি তো কনস্ট্যান্ট, মানে একটা ভ্যালু থাকবে, সেটাকে তুমি বাড়াতে পারবে না। তো শুধুমাত্র এই সাইন 2α মান যদি সর্বাধিক হয় তাহলে এটা হবে, তাহলে সাইন 2α সর্বাধিক মান কত 1, তাহলে ইউ স্কোয়ার বাই জি হবে সর্বাধিক মান আর ম্যাক্স। কিন্তু তাহলে তার জন্য কি শর্ত ছিল, সাইন 2α সমান অন হতে হবে। তার মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, মানে 2α সমান হচ্ছে 90 ডিগ্রি হবে আর আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। তুমি যদি 45 ডিগ্রিতেই যদি কোনো কিছু ছোড়ো বা মারো, ক্রিকেট বলকে আঘাত করো, তাহলে অবশ্যই সর্বাধিক দ্রুত যাবে। তো অ্যান্সার হবে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। নিচের কোন রাশিটি একটি বস্তু জাড্যের পরিমাপ, এটা খুব সহজ কোশ্চেন, যে একটি বস্তু জাড্যের পরিমাপ তার ভরকে বোঝায়, তাহলে ভর হচ্ছে তার জাড্যের পরিমাপ। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি, যে বস্তুর ভর কম তার জাড্য কম। একটি চলমান গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কিসের জন্য? অপকেন্দ্র বলের জন্য, স্থিতিজাড্যের জন্য, গতিজাড্যের জন্য না অভিকর্ষ বলের জন্য? তাহলে অবশ্যই যখন একটা চলমান গাড়ি আছে মানে গাড়িটা চলছে মানে কি, তখন অবশ্যই তার মধ্যে কী তৈরি হবে, যে গতিজাড্য সৃষ্টি হবে, মানে গতি মানে আছে তার গতিজাড্য। এবার যদি থেমে যায় তাহলে গতিজাড্যটার জন্য কী করবে, ওর পা থেমে গেলেও ওর বডি মানে হচ্ছে দেহ সামনের দিকে এগিয়ে যাবে, কিসের জন্য? গতিজাড্যের জন্য। তার জন্য একটি চলমান গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতিজাড্যের জন্য। এবার এরকম যদি কোশ্চেন করতো যে একই রকম, যে একটা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, কেন? তখন হবে সেটা স্থিতিজাড্যের জন্য। বলের পরিমাপ আমরা কোন সূত্র থেকে জানতে পারি? বলের পরিমাপ আমরা জানতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। পরিমাপ যখন বলেছে তখন অবশ্যই দ্বিতীয় সূত্র, আমরা জানি এফ সমান এমএস। তার মানে কি এফ এর বলের মান কত সেটা আমি জানি, বস্তুর ভর গণিত বস্তুর ত্বরণ। কিন্তু যদি এটা বলতো যে বলের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়, বলের ধারণা, তখন কিন্তু দ্বিতীয় সূত্র হবে না, তখন হবে প্রথম সূত্র, কারণ প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই আর বস্তুর জাড্য সম্পর্কে জানতে পারি। তো বলের ধারণা প্রথম সূত্র, আর এটা হচ্ছে প্রথম সূত্র বলের ধারণা। আর যেহেতু বলের পরিমাপ বলেছে, পরিমাপ হলে অবশ্যই দ্বিতীয় সূত্র হবে। ঠিক আছে,
বলের ঘাতের একক নিচের কোন রাশির এককের সাথে সমান? বল, ভরবেগ, ভরবেগের পরিবর্তন হার না ঘাত বল? বলের ঘাত, এবার আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F সমান ma, ঠিক আছে? তাহলে বল সমান হচ্ছে বস্তুর ভর গণিত ত্বরণ, এটাকে লিখতে পারি m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, মানে হচ্ছে ত্বরণ মানে কি বস্তুর বেগের পরিবর্তনের হার, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে এটাকে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই এম ভি মাইনাস এম ইউটা কি? এটা হচ্ছে ভরবেগ পরিবর্তন, ভরবেগ পরিবর্তন, ভরবেগ পরিবর্তন বাই সময়। তাহলে বল হচ্ছে ভরবেগ পরিবর্তন বাই সমান মানে কি? ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার। বল মানে হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার, বল মানে হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার, কিন্তু আমাকে কি দিয়েছে? বলের ঘাত। বলের ঘাত মানে কি? এই বল গণিত সময়, তুমি যদি বল গণিত সময় করে দাও তাহলে কি পাবে? তাহলে এই শুধুমাত্র ভরবেগ পরিবর্তন থেকে যাবে, ভরবেগ পরিবর্তন থাকবে এখানে, কিন্তু ভরবেগ পরিবর্তনের হার থাকবে না। হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করো, মানে কত সময়ে এটা মানে বাড়ছে বা কমছে, হার, বৃদ্ধির হার বা হ্রাসের হার, ওটা হচ্ছে সময়ের সাথে করবে। কিন্তু ভরবেগ পরিবর্তন হচ্ছে বল গণিত সময়, এইটা হচ্ছে তোমার বলের ঘাত, বলের ঘাত। তাহলে বলের ঘাতের একক কার হবে? ভরবেগ পরিবর্তনের সাথে সমান, ভরবেগ পরিবর্তন মানে হচ্ছে ভরবেগের সাথে সমান, তাহলে হচ্ছে অ্যান্সার হবে ভরবেগ। বল নির্দেশক রেখা এবং সময়কের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্দেশ করে কি? তাহলে বল নির্দেশক রেখা যদি একটা, তাহলে বল সময় লিখে চিত্র আঁকি, বল আর সময়, তাহলে ধরো একটা রেখা টানলাম, সেটা হচ্ছে বল নির্দেশক রেখা, এবং সময়কের যে মধ্যবর্তী ক্ষেত্রফল, এটা কি বলা হয়? এটা কি? এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিটি, ইন্টিগ্রেশন এফ ডিটি মানে হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার ইন্টিগ্রেশন এফডিটি মানে কি? ইন্টিগ্রেশন এফডিটি মানে এফ গণিত হচ্ছে ডিটি, ধরো যদি এফ ধরো কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এফ, আর ডিটি মানে ধরো একটা টাইম ধরে নাও এফটি, এফটি মানে আমরা জানি কি? বলের ঘাত, বলের ঘাত। তাহলে বল নির্দেশক রেখা ও সময়কের মধ্যবর্তী ক্ষেত্রফল কি নির্দেশ করে? বলের ঘাতের পরিমাপ। বোঝা গেল? এবার আসছি কিছু নিউমেরিক্যাল কোশ্চেনে, যে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব ভেক্টরটি বের করো। তাহলে এ দেওয়া আছে কত? 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ধরে নিলাম হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার পরীক্ষাতে যখনই দেবে লম্ব ভেক্টর, লম্ব মানে কি? এই দুটোর উপরে লম্ব, তাহলে কী বার করতে হবে? আমাকে এ ক্রস বি বার করতে হবে। আর যেহেতু শুধু মানে আমার এ ক্রস ভেক্টর, এ ক্রস বি বার করলেই নয়, আমাকে যেহেতু লম্ব ভেক্টর বলেছে, তো শুধুমাত্র আমি একটা কী করবো? ইউনিট ভেক্টরটা বার করব। তাহলে একক ভেক্টর, তাহলে সেটা বার করব এ ক্রস বি বাই এ ক্রস বি, তার মানের ভ্যালু। তো এটা বার করলে কী পাবো? এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব, যেটা এ যদি এদিকে হয়, বি যদি হয়, এই দুটোর সাথে লম্ব হচ্ছে এই এন ক্যাপ। এইটা হচ্ছে তোমার এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, মানে হচ্ছে এই মড অফ এ ক্রস বি মানে মান, আর এ ক্রস বি হচ্ছে ভেক্টর। তাহলে এটা বার করলে হয়ে যাবে। তাহলে এ ক্রস বি কী করে বার করে? এ ক্রস বি বার করতে হলে আমাকে এইভাবে লিখতে হবে, ডিটারমিনেন্ট নিতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এ মানে হচ্ছে 3 1 2, আর বি এর মানে হচ্ছে 2 মাইনাস 2 আর 4। এবার এদিকে যদি ডিটারমিনেন্ট বার করি, তাহলে আই ক্যাপের সাথে কী থাকছে? তাহলে 1 গণিত 4 মানে 4, মাইনাস মাইনাস 2 গণিত 2 মানে হচ্ছে মাইনাস 4, মাইনাস 4 মাইনাস জে ক্যাপ, এবার হচ্ছে 3 গণিত 4 12, মাইনাস 2 গণিত 2 4, আর হচ্ছে প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে 3 2 3 মাইনাস 2 মানে মাইনাস 6 মাইনাস 2। তাহলে আমি আই ক্যাপ এ ক্রস বি কত পেলাম? সমান হচ্ছে 4 4 8, 8 আই ক্যাপ, 12 মাইনাস 4 মানে মাইনাস 8 জে ক্যাপ, আর এটা মাইনাস 8 কে ক্যাপ। তাহলে যদি 8 কমন নিই, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার দেখো এ ক্রস বি, এবার যদি মড ভ্যালু বার করি, এ ক্রস বি এর মড ভ্যালু, তাহলে হবে তোমার হচ্ছে যে 8 স্কোয়ার প্লাস 8 মাইনাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার, তার মানে হচ্ছে 8 8 64, তার মানে হচ্ছে 8 স্কোয়ার কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 8√3। তাহলে এন ক্যাপ কত হবে? এন ক্যাপ হবে এ ক্রস বি মানে হচ্ছে 8 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই, এটা হচ্ছে তোমার মান ছিল, মান বার করেছি, সেটা হচ্ছে 8√3। 8 8 কেটে গেল, তার হচ্ছে 1/√3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ।
আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে অবস্থাতে ধরো এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে মধ্যবর্তী কোণ যখনই দুটি ভেক্টরের মধ্যে নির্ণয় করতে বলবে তখন কী করতে হবে, তখন অবশ্যই তুমি ডট প্রোডাক্ট নিয়ে নেবে। তাহলে এ ডট বি নিয়ে নিলে তার মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে এ এর মান কত, এ এর মান হচ্ছে রুট ওভার অন স্কোয়ার প্লাস অন স্কোয়ার মানে হচ্ছে √2, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে অন স্কোয়ার প্লাস অন স্কোয়ার মানে হচ্ছে √2। তাহলে এ বি পেয়ে গেলাম। তাহলে এ হচ্ছে √2 ইন্টু √2 আর কস থিটা, তো কস থিটাটা হচ্ছে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এবার হচ্ছে এ ডট বি বার করো। এ ডট বি মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আই ডট আই মানে হচ্ছে 1, আই ডট কে ডট মানে 0, জে ডট আই ডট 0, জে ডট কে ডট 0। তাহলে হচ্ছে এ ডট বি সমান 1। তাহলে 1 সমান হচ্ছে এটা √2 মানে 2 কস থিটা। তার মানে হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1/2। তাহলে কস থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত? তাহলে আমি যদি এরকম এই পূর্ব দক্ষিণ যেহেতু দেওয়া, যখনই দেখবে দিক দেওয়া আছে তখন এটা করে নেবে যে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এইটা সবসময় এঁকে নেবে। তারপর কী বলছে, এবার সেই বরাবর তুমি কি করবে, দাগ টানবে এরকমভাবে যে 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, মানে কি এখানটা যদি মূলবিন্দু ধরে নিই, এখান থেকে হচ্ছে এইভাবে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। আর আরেকটা ব্যক্তি কোন দিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে কি নিচের দিকে এইভাবে যাচ্ছে। এটা কত, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে দেখো যদি আমি এটাকে এটাকে যদি আমি এই বরাবর যদি আমি এক্স অ্যাক্সিস নিয়ে নিই, এই বরাবর যদি ওয়াই অ্যাক্সিস নিয়ে নিই, তাহলে এই দিকটা হবে কি আই ক্যাপ আর এই দিকটা হবে কি জে ক্যাপ। তার মানে কি এর ভেলোসিটি হবে, এটা সমান যদি আমি ভি ধরি তাহলে ভি সমান হচ্ছে 4 আই ক্যাপ হয়ে যাবে। আর এর ভেলোসিটি কত হবে, এর ভেলোসিটি হবে, এটা যদি উল্টো দিকে যাচ্ছে তো -3 জে ক্যাপ হবে। এবার বলছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত? এবার যখন আমি বলি যে ধরো একটির বেগ হচ্ছে ইউ আর একটির বেগ ভি, তাহলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে এখানে দিয়েছে যে -3 জে ক্যাপের সাপেক্ষে 4 আই ক্যাপের বেগ আপেক্ষিক বেগ কত? তার মানে কি 4 আই ক্যাপ -3 জে ক্যাপ। তাহলে হচ্ছে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার এ হচ্ছে অ্যান্সার, 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উড়ে চলেছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর ওপরে রয়েছে তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ থেকে কিছু দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো, এ বি দূরত্ব কত? তাহলে এটা ধরো এটা এ এটা বি, এইখানে ধরো বিমানটা ছিল, সেখান থেকে যখনই ছাড়া হলো বোমাটি, এবং বোমাটি গিয়ে কোনভাবে পড়বে, এইভাবে পড়বে বি বিন্দুতে, ঠিক আছে। আর এটা যাচ্ছে অনুভূমিক বেগ কত ছিল বললো, 216 কিলোমিটার পার আওয়ার, এটা তোমার ইউ। এই ধরনের অঙ্ক আমরা করেছি, অলরেডি পড়েছি কিভাবে করতে হয়। এই দূরত্বটা দেওয়া আছে তোমার কত, 1960 মিটার দেওয়া আছে, এটা সমান কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ সমান হচ্ছে 216 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি চেঞ্জ করি তাহলে 216 কিলোমিটারকে যদি মিটারে করি তাহলে 1000 বা 1000 দিয়ে গুণ করতে হবে। আর আওয়ারকে যদি সেকেন্ডে করি তাহলে 3600, 60 গণিত 60 করতে হবে, এটা তোমার আসবে 60। তাহলে এটা হবে তোমার 60 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে তুমি পেয়ে গেলে ইউ। এবার বলছে যে তোমাকে এই বি দূরত্ব বার করতে হলে, এই বি দূরত্ব আমরা কি জানি যে হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিপাংশ ইউএক্স, আর ইউএক্স মানে এখানে অনুভূমিক বেগ পুরোটাই, তাহলে ইউ। আর কত দূরত্ব, এদিকে যদি জি থাকে না তার জন্য কত দূরত্ব যাবে, এ বির দূরত্ব হবে ধরো আমি ধরলাম এস, এটা হবে কত ইউএক্স গণিত টি। এই টিটা আমাকে বার করতে হবে যে কত টাইমে এটা পড়ছে, এই বস্তু এই বোমাটা নিচে পড়ছে। তাহলে এই টাইমটা কী হয়েছে, এটা উল্লম্ব উপাংশ বরাবর যদি ধরি তাহলে যে উল্লম্ব উপাংশ বরাবর কত আসছে, তাহলে উল্লম্ব বরাবর কত আসছে 1960 মিটার আসছে। আর উল্লম্ব উপাংশ কত, ইউআই কত হয়ে যায়, ইউআই ইন্টু টি ধরি, তাহলে ইউআইটা কত হয় 0 হয়ে যায়, প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার উল্লম্ব উপাংশের সঙ্গে কত দূরত্ব যাচ্ছে তার
ফর্মুলা, মানে উল্লম্ব বরাবর 1960 নামছে, উল্লম্ব বেগ হচ্ছে 0 আর এটা হাফ জি স্কোয়ার। এখান থেকে যদি বার করো জি সমান ধরে নাও 9.8, তাহলে টি সমান পেয়ে যাবে কত, টি সমান হচ্ছে 2 গণিত 1960 বাই 9.8 তার রুট, এটা পাবে 20 সেকেন্ড। এবার তাহলে তুমি এবি দূরত্ব পেয়ে যাবে ইউএক্স গণিত টি, ইউএক্স কত আছে 60 আর টি সমান হচ্ছে 20 মানে 1200 মিটার। তাহলে অ্যান্সার হবে 1200 মিটার। দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফলের মানের অনুপাত যদি 1/√3 হয় তাহলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে দুটি ভেক্টর যদি দেওয়া থাকে এ আর বি, তাদের ক্রস গুণফলের মান বলেছে, মানে হচ্ছে ক্রস গুণফল মানে এ ক্রস বি তার মান, এটা হচ্ছে এটার মানে হচ্ছে এ বি সাইন থিটা, আর ডট গুণফল মানে হচ্ছে এ ডট বি, এটার মান মানে হচ্ছে এ বি কস থিটা। এদের অনুপাত 1/√3 মানে হচ্ছে এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে এ বি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান 1/√3, থিটা সমান হচ্ছে তাহলে 1/√3 মানে কত, ট্যান 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এর মান কত? এটা খুব সহজ কোশ্চেন, যে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে কী করতে হবে, আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হয়, তাহলে 5 5 25, আর আই ডট জে তো 0 হয়ে যায়, তাহলে জে ডট জে কত হয় 1, তার মানে হচ্ছে 3 3 3 আর -3 মানে -9, তার মানে হচ্ছে 16। এবার বলছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরগুলি কি একতলীয়? একতলীয় হতে গেলে কি বলেছিলাম, যে এ ডট বি ক্রস সি সমান হচ্ছে 0 হতে হবে। এইটা হচ্ছে তিনটি ভেক্টরের একতলীয় হওয়ার শর্ত। এটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষা হলে দিতে পারে, পরীক্ষার সময় দেয়। তো একতলীয় তিনটি ভেক্টরের একতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি সমান 0 হতে হবে। এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে। এবার অনেক সময় কি করবে, সবাই বি ক্রস সি করতে লাগবে, তারপরে এ ডট করবে, দিয়ে 0 করে দেবে, মানে এতে তোমার অনেক খাটতে হবে, কারণ হচ্ছে এই সি এরতে 1/√5 আছে। তুমি যখনই এই বি ক্রস সি করবে তখন তোমার ঝামেলা বেশি হবে, তোমার গুণ করতে কষ্ট হবে, টাইম লাগবে। আমরা কি করব, একটা ফর্মুলা ব্যবহার করব, না এ ডট বি ক্রস সি মানে হচ্ছে সি ডট এ ক্রস বি, সি ডট এ ক্রস বি, এটা হচ্ছে সাইক্লিক হয়, এ বি সি যদি হয়, এ ডট বি ক্রস সি মানে হচ্ছে সি ডট এ ক্রস বি মানে হচ্ছে বি ডট সি ক্রস এ। এই সাইক্লিক সূত্র ব্যবহার করে আমি এটা পেলাম। তাহলে আমি সিটাকে বাইরে বের করে নিলাম, সি ডট, এটা পরে গুণ করব, আমরা কি আগে বার করে নেব, এ ডট এ ক্রস বি বার করে নেব। তাহলে এ ক্রস বি যদি বার করি সেটা কত হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এ দেওয়া আছে 1 1 -1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি দেওয়া আছে 2i ক্যাপ মানে 2 মাইনাস জে ক্যাপ মানে -1 কে ক্যাপ মানে 1। আর এটা যদি বার করে নিই তাহলে দেখো আই ক্যাপ, দেখো 1 গণিত 1 মানে 1 মাইনাস -1 গণিত -1 মানে 1 মাইনাস জে ক্যাপ যদি ধরি তাহলে 1 1 1, ওকে, তাহলে হচ্ছে জে ক্যাপ যদি করি তাহলে হচ্ছে 1 1 1 -2, ওকে। এবার হচ্ছে কে ক্যাপ হচ্ছে 1 -1 -2, তাহলে এ ক্রস বি কত পেলাম, যে 1 -1 সমান 0 পেয়ে গেলাম, 1 + 2 মানে -3 জে ক্যাপ পেলাম, আর -3 কে ক্যাপ পেলাম। এটা পেলাম তোমার হচ্ছে এ ক্রস বি। এবার হচ্ছে সি ডট এ ক্রস বি বার করতে হবে, মানে হচ্ছে সি কত দেওয়া আছে 1/√5 আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, গণিত হচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে -3j ক্যাপ -3k ক্যাপ। তাহলে তুমি এটা যদি গুণ করে দেখো, আই ক্যাপ এদিকে কোনো আই ক্যাপ নেই, মানে আই ক্যাপের কোনো ব্যাপার নেই, 1/√5 থেকে গেল বাইরে। তাহলে জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলে তুমি 1 পাও, তাহলে হচ্ছে -2 -3 মানে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে প্লাস যদি দিই তারপরে হচ্ছে 2 গণিত -3 মানে হচ্ছে -6, তার মানে হচ্ছে 6 - 6 0 হয়ে যায়, তার মানে হচ্ছে সি ডট এ ক্রস বি 0 মানে হচ্ছে ভেক্টর তিনটি একতলীয়। উল্লম্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে একটি বল 10 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো,
প্রাসটির সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে বলটির দ্রুতি কত হবে। তাহলে একটা প্রাসের গতি যদি এইভাবে আমি কল্পনা করি, তাহলে এই বরাবর ইউ যায়, আমরা জানি। এবার এখানে দেখো উল্লম্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমি বলেছিলাম আলফা সবসময় আমরা কোন দিকে ধরি, আলফা সবসময় ধরি কোন দিকে, অনুভূমিকের সাথে। কিন্তু উল্লম্বের সাথে 60 ডিগ্রি দেওয়া আছে, এটাও যদি উল্লম্ব দিক হয় তাহলে এটা দেওয়া হয় 60 ডিগ্রি। তাহলে এই আলফা কত হবে, আলফা তোমাকে বার করে নিতে হবে 90 - 60 মানে 30 ডিগ্রি। এইটা ধরে তুমি এবার সমস্ত কিছু যেগুলো জানো সেগুলো করে নিতে পারবে। এবার ইউ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবার আমি জানি যে বলটির সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে, মানে যখন এটা হাইট যখন সর্বাধিক তখন বলটির দ্রুতি কত হবে। এবার বলটি যখন মানে সর্বাধিক পয়েন্টে যায় তখন কি হয়, বলটির উল্লম্ব উপাংশ 0 হয়ে যায়, উল্লম্ব উপাংশ 0 হয়ে যায়, মানে হচ্ছে ইউ ওয়াই 0 হয়ে যায়, শুধুমাত্র ইউএক্স পড়ে থাকে। আর ইউএক্স মানে হচ্ছে ইউ কস আলফা, ইউএক্স মানে ইউ কস আলফা। আর এই ইউ কস আলফা কী হয় যে মানে সঞ্চারপথের প্রতিটা বিন্দুতে ইউ কস আলফা একই হয়, ঠিক আছে। ইউ কস আলফা সবসময় একই হয় সঞ্চারপথের যে কোনো বিন্দুতে। তো সেই জন্য এই ইউ কস আলফা কী হবে, সবসময় হচ্ছে একই হবে। তো সেই জন্য এই কস আলফার মানে হচ্ছে ইউ মানে 10, কস আলফা মানে হচ্ছে কস আলফা সমান তুমি বার করেছো 30 ডিগ্রি। এই তাহলে কস 30 সমান √3/2 গণিত 10 মানে 5 সমান হচ্ছে 5√3। তাহলে হচ্ছে উচ্চতম বিন্দুতে বলটির দ্রুতি হবে 5√3 মিটার/সেকেন্ড। এ ভেক্টর দেওয়া আছে, বলেছে যে ভেক্টরটির এক্স ওয়াই এবং জি অক্ষের সাপেক্ষে দিক কোসাইন বের করো। দিক কোসাইন মানে হচ্ছে কস আলফা সমান হচ্ছে x/r, কস বিটা সমান হচ্ছে y/r, আর কস গামা সমান হচ্ছে z/r। এটা হচ্ছে দিক কোসাইন। এক্স মানে হচ্ছে এ ভেক্টর যদি এরকম দেওয়া থাকে xi প্লাস yj প্লাস zk, আর আর মানে হচ্ছে যে √x² প্লাস y² প্লাস z²। এটা যদি থাকে এই ভেক্টর দেওয়া থাকে তাহলে আর মানে এটা, আর দিক কোসাইন হচ্ছে এটা। তাহলে এখানে দেওয়া আছে আর এ সমান হচ্ছে 2ik প্লাস 5jk প্লাস 3k, তাহলে আর কত হবে, আর কত হবে, আর সমান হচ্ছে 2² প্লাস √2² প্লাস 5² প্লাস 3², মানে হচ্ছে 4 প্লাস 5 হচ্ছে 25 প্লাস 3 3 9, তার হচ্ছে 9 5 14 38 √38। তাহলে পরে কস আলফা সমান কত হবে, x/r, এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে 2, তাহলে 2/r কত √38। কস বিটা সমান কত হবে, কস বিটা সমান হচ্ছে কস বিটা ওয়াই মানে হচ্ছে 5, তাহলে 5/√38। আর হচ্ছে কস গামা সমান হচ্ছে জি মানে যেখানে হচ্ছে 3, তাহলে 3/√38। চারটি বিন্দু এ বি সি ডির অবস্থান ভেক্টর দেওয়া আছে i প্লাস জে ক্যাপ, 3ik প্লাস জে ক্যাপ, 3ik প্লাস 3j ক্যাপ, i প্লাস 3j ক্যাপ। তাহলে এবিসিডি দ্বারা গঠিত চিত্রটি কী হবে, এটা তোমাকে এইভাবে এক্স ওয়াই দিয়ে করতে হবে, খুব ইজি কোশ্চেন এটা। এটা নিয়ে নিলে এক্স মানে আই ক্যাপের দিক, আর ওয়াই মানে হচ্ছে জে ক্যাপের দিক, এটা পজিটিভ জে ক্যাপ। তাহলে বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মানে তুমি যদি ধরে নাও তাহলে এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এবার ধরে নিলাম এদিকেও তাই 1 2 3 4, ঠিক আছে। তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে হচ্ছে যে আই বরাবর এক যাও, ওয়াই বরাবর এক যাও, মানে হচ্ছে এই পয়েন্টটা। তারপর হচ্ছে 3ik প্লাস জে ক্যাপ মানে আই ক্যাপ বরাবর 3 যাও, মানে 1 2 3 গেলাম, আর ওয়াই বরাবর এক যাও, মানে এটা হচ্ছে 3ik প্লাস জে ক্যাপ। আর তারপর হচ্ছে 3ik প্লাস 3j ক্যাপ মানে আই ক্যাপ বরাবর 3 যাও, তাহলে 1 2 3 গেলাম, তারপরে হচ্ছে জে ক্যাপ বরাবর 3 যাও, তাহলে 1 2 3 গেলাম, তাহলে এইটা হচ্ছে তোমার 3ik প্লাস 3j ক্যাপ। আর লাস্ট হচ্ছে আই ক্যাপ, মানে হচ্ছে এই আই ক্যাপ প্রথমে গিয়ে এটা হচ্ছে আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 3j ক্যাপ, মানে 1 2 3, এইটা হচ্ছে তোমার 3j ক্যাপ। এবার বলছি এটা এবিসিডি, তাহলে এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এবিসিডি যদি কানেক্ট করি তাহলে তুমি কি পাবে, এটা একটা বর্গক্ষেত্র পাবে, এটা একটা বর্গক্ষেত্র পাবে। কারণ হচ্ছে এটার মানও 2, এইটার মানও 2, এটার মানও 2, এটার মানও 2, এটার মানও 2, এবং প্রত্যেকে 90 ডিগ্রি করে আছে, সেই জন্য বর্গক্ষেত্র হবে। 8 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টির ধারা নিচের দিকে পড়ছে খাড়াভাবে এবং এক ব্যক্তি অনুভূমিক রাস্তা বরাবর 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে বৃষ্টির ধারা এইভাবে পড়ছে, এটা হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, আর এক ব্যক্তি অনুভূমিক রাস্তা বরাবর এইভাবে যাচ্ছে 6 কিলোমিটার/আওয়ার।
তাহলে এটা ধরে নিলাম ধরো ভি, এটা ধরে নিলাম ইউ। তাহলে বলছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত, মানে আপেক্ষিক বেগ কোন দিকে হবে, তাহলে আপেক্ষিক মানে হচ্ছে ভি মাইনাস ওকে বৃষ্টির বেগ মানে হচ্ছে ইউ, আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে, তাহলে ইউ মাইনাস ভি, তার মানে হচ্ছে ইউ প্লাস মাইনাস ভি, তাহলে মাইনাস ভি হচ্ছে এইদিকে মাইনাস ভি, তাহলে মাইনাস ভি আর ইউ এর লব্ধি যোগফল মানে হচ্ছে ডব্লিউ হবে এইদিকে ডব্লিউ। তাহলে এইটা হচ্ছে তোমার এই, ধরো এটা তোমার ধরে নিলাম থিটা, এবার এইটা হচ্ছে বৃষ্টির বেগ, তাহলে এইটা হলো থিটা, এটা হচ্ছে বিপরীত কোণ, তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে থিটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে উল্লম্বের সাথে যদি থিটা কোণ করে তাহলে পরে তোমার হচ্ছে এটা পেয়ে যাবে। তাহলে বলছে যে বৃষ্টির বেগের মান কত, মানে ডব্লিউ কত, ডব্লিউ সময় তুমি এখান থেকে কী পাবো, এটা সমান এটা হচ্ছে ইউ, এটা তোমার হচ্ছে এটা তোমার ইউ, এটা হচ্ছে মাইনাস ভি, ওকে। তার হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তার মানে হচ্ছে ইউ দেওয়া আছে কত 8 স্কোয়ার আর ভি দেওয়া আছে 6 স্কোয়ার, মানে হচ্ছে 64 প্লাস 36 মানে 10 কিলোমিটার, এখানে কী দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে বৃষ্টির ছাতা উল্লম্বের সাথে কত কোণ করে ধরলে বৃষ্টির ধারা থেকে নিজেকে রক্ষা করতে, মানে উল্লম্বের সাথে কত কোণ করতে হবে, মানে এই থিটাটা বার করতে হবে। তাহলে আমি ট্যান থিটা সমান কী লিখতে পারি, ট্যান থিটা সমান হচ্ছে দেখো ট্যান থিটা সমান এই ত্রিভুজ থেকে পাচ্ছি এটা সমান হচ্ছে মাইনাস ইউ মানে ভি মানে কত মান কত হচ্ছে মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি কত দেওয়া আছে 6 বাই ইউ দেওয়া আছে 8, তার মানে 6/8 মানে 3/4, তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স 3/4। তাহলে এটাই কিন্তু এই উল্লম্বের সাথে কোণ, তাহলে এই কোণে তোমাকে ধরতে হবে ছাতা, তাহলে পরে নিজেকে রক্ষা করতে পারবে। একটি প্রাসের প্রক্ষেপ সীমা আর দেওয়া আছে, উত্থিতিকাল টি দেওয়া আছে, এর মধ্যে সম্পর্ক হচ্ছে আর সমান হচ্ছে 10 টি স্কোয়ার। এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষাতে এবং আসার চান্স খুব বেশি। তাহলে বলছে প্রক্ষেপ কোণের মান কত, তাহলে তোমাকে এখানে কী করতে হবে, আর সমান জানতে হবে তোমাকে, আর সমান আমরা কী জানি, আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α/g, এইটা তোমাকে জানতে হবে। আর টি উত্থিতিকালের সম্পর্ক হচ্ছে 2u সাইন α/g, এই দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α/g, টি সমান হচ্ছে 2u সাইন α/g। এবার কী দেওয়া আছে, আর সমান হচ্ছে 10 টি স্কোয়ার, এটা বসিয়ে দাও, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α/g সমান হচ্ছে 10 টি স্কোয়ার মানে হচ্ছে 2u সাইন α/g তার স্কোয়ার, মানে হচ্ছে তাহলে ইউ স্কোয়ার সাইন 2α লিখতে পারি সাইন 2 সাইন আলফা কস আলফা বাই জি, আর তাহলে 10 থেকে গেলে এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 গণিত ইউ স্কোয়ার আর সাইন স্কোয়ার আলফা বাই একটা জি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কী কী পাচ্ছি, এটা হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে হচ্ছে এই 2 আর এদিকে 40 থাকছে, মানে এদিকে হচ্ছে 20 হয়ে যাবে, আর ইউ স্কোয়ার কেটে যাবে, সাইন আলফা একটা সাইন আলফা কেটে যাবে, তাহলে মানে আমি কস আলফা পাবো এদিকে, আর এদিকে একটা জি থেকে যাবে, সেই জিটা এদিকে নিয়ে গেলে জি কস আলফা হয়ে গেল, তাহলে জি কস আলফা সমান হচ্ছে এদিকে 2 আর 40, তাহলে 20 সাইন আলফা পেয়ে যাব। এবার জি এর মান আমি ধরে নিলাম 10, তাহলে 10 কস আলফা সমান হচ্ছে 20 সাইন আলফা, তার মানে হচ্ছে কস আলফা এদিকে নিয়ে যাও, তাহলে ট্যান আলফা সমান হচ্ছে 10/2 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে আলফা সমান হচ্ছে ট্যান ইনভার্স হাফ, তাহলে আলফা সমান হচ্ছে ট্যান ইনভার্স হাফ, বা তুমি এটাও লিখতে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা সমান 2 মানে হচ্ছে কট আলফা সমান 2, তাহলে আলফা সমান হচ্ছে কট ইনভার্স 2, যে কোনো একটা মানে দুটোই একই, ঠিক আছে। এবার বলছে যে 4 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকণার অবস্থান সময় লেখচিত্র দেখানো হয়েছে, তাহলে বলো যে টি লেস দ্যান 0, টি গ্রেটার দ্যান 4 এবং 0 to 4, এই মানে টি যদি 0 আর 4 এর মাঝখানে থাকে তাহলে বলটির ওপর প্রযুক্ত মানে এই কণাটির ওপর প্রযুক্ত বলের মান কত, আর টি ইকালস টু 0 সেকেন্ডে এবং টি ইকালস টু 4 সেকেন্ডে কণাটির উপর ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করো। তাহলে প্রথমটা করি যে টি ইজ লেস দ্যান 0, তাহলে এখানে কি দেওয়া আছে, আমার দেওয়া আছে অবস্থান সময়, পরীক্ষার সময় দেখবে যে কি দেওয়া আছে অবস্থান সময়, আর কি চাইছে বল চাইছে, তাহলে অবস্থানের সাথে বলের সম্পর্ক আমি কি করে পাবো,
পাবো। বল মানে হচ্ছে ভরগঠিত ত্বরণ, তাহলে ত্বরণ আমি জানতে হবে। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তন বাই সময়, তার মানে হচ্ছে বেগ বাই সময়। আর বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সেই সরণটাই তো দেওয়া আছে, তাহলে বল বার করতে পারবে না? তাহলে সরণ থেকে বেগ বার করতে হবে, বেগ থেকে ত্বরণ বার করতে হবে, ত্বরণ থেকে বল বার করতে হবে। তাহলে আমরা কী করবো? এইভাবে আসবো। তাহলে অবস্থান সময় বলেছে যে টি লেস দ্যান জিরোতে কণাটির উপর প্রযুক্ত বলের মান কত। তাহলে টি লেস দ্যান জিরো, টি লেস দ্যান জিরো সেকেন্ডে দেখো তোমার কি এক্স সমান কত দেওয়া আছে? এক্স সমান জিরো। এক্স সমান যদি জিরো হয় তাহলে কি হবে? তাহলে তার মানে হচ্ছে এক্স সমান জিরো মানে সময়ের সাথে ওর অবস্থান জিরো, মানে কি সরণ হয় না। তাহলে বেগ কত হবে? বেগও জিরো হয়ে যাবে, সরণ বাই সময়। বেগ যদি জিরো হয়ে যায় তার মানে কি ত্বরণ কী হবে? জিরো। ত্বরণ যদি জিরো হয় তাহলে বল কত হবে? বল সমান জিরো, কারণ এম ইন্টু এ। তারপর দেখো টি গ্রেটার দেন ফোর, টি গ্রেটার দেন ফোর, টি গ্রেটার দেন যদি 4 সেকেন্ড হয় তাহলে দেখো এক্স কত হয়? টি গ্রেটার দেন ফোরে দেখো, টি গ্রেটার দেন ফোর মানে এইটুকু। এটাতে দেখো অবস্থান হচ্ছে 3, তার মানে হচ্ছে 3, এইটুকুতে অবস্থান হচ্ছে 3, তার মানে এক্স সমান 3, মানে একটা ধ্রুবক। তারপর বেগ কত হবে? বেগ কত হবে? যে সময়ে সরণের পরিবর্তন হয়, তাহলে সরণের পরিবর্তন অ্যাকচুয়ালি, তাহলে বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তন বা সময়। এবার এখানে সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে বেগ হচ্ছে জিরো। তার মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে এ হচ্ছে জিরো, এফ সমান জিরো। আর আরেকটা হচ্ছে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যদি ধরি, তাহলে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে দেখো এখানে গ্রাফে দেখো 0 থেকে 4 সেকেন্ড মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার 0 থেকে 4 সেকেন্ড। এখানে দেখো যেটা একটা সরলরেখা বরাবর উপরের দিকে যাচ্ছে, একটা ধরো কোণ হচ্ছে ধরো থিটা বরাবর যাচ্ছে। তার মানে কি যখন আমি এক্সটি মানে এইভাবে একটা গ্রাফ থাকে, যদি এক্স একটা টি আর এইভাবে যদি একটা গ্রাফ থাকে, তার মানে যেটা হচ্ছে সমবেগে যাচ্ছে, সরি এটা এক্স এটা টি, তাহলে সমবেগে যাচ্ছে, সমবেগে গতিশীল। তাহলে বেগ কী করে বার করব? বেগ বার করি আমরা কী করবি? ওর নতি থেকে, এটা থিটা, তাহলে ট্যান থিটা হচ্ছে ওর বেগ। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই মানটা মানে এক্স আর এই মানটা হচ্ছে টি, সেখান থেকে আমরা কী পাই? বেগ পেয়ে যাই। তাহলে বেগ সমান হচ্ছে ট্যান থিটা, তার মানে হচ্ছে সমবেগে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি দেখো যে দেওয়া আছে এরকম যে এখানে এইটা যদি থিটা হয়, এটা হচ্ছে 3, এটা 4, তাহলে ট্যান থিটা সমান কত হবে? 3/4। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 3/4, এটাই তোমার নতি। তাহলে বেগ হচ্ছে এটা, তার মানে এইটা হচ্ছে সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তার মানে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে ওর সমবেগে যাচ্ছে, তার মানে ত্বরণ কত হবে? সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়ে যায়, তার মানে বল কত হবে? শূন্য হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই টি লেস দ্যান জিরো, টি গ্রেটার দ্যান 4 এবং 0 থেকে 4 সেকেন্ডে পুরোটাতে প্রযুক্ত বলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার বলছে যে টি ইকালস টু 0 সেকেন্ডে এবং টি ইকালস টু 4 সেকেন্ডে কণাটির উপর ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করো। বলের ঘাত বার করার জন্য আমরা কি করব? যে বলের ঘাত সমান আমরা জানি, বলের ঘাত সমান হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কতটা হচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তন আমাকে বার করতে হবে, মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, মানে হচ্ছে বলবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত পেয়ে যাবো। এবার দেখো বলেছে টি ইকালস টু 0 সেকেন্ড, টি ইকালস টু 0 সেকেন্ডে বস্তুর বেগ পরিবর্তন হচ্ছে কিনা দেখো। দেখো টি ইকালস টু 0 সেকেন্ড মানে এই পয়েন্টে দেখো আগে ছিল বেগ ছিল কত? 0, তারপরে বেগ হলো এটা মানে 3/4, যেটা হচ্ছে বেগ। তার মানে হচ্ছে ওর বেগ পরিবর্তন হচ্ছে, মানে যেই 0 সেকেন্ডে টাইম হচ্ছে তখনই ওর কিন্তু বেগ পরিবর্তন হয়ে মানে একটা 0 বেগ থেকে একটা বেগ পাচ্ছে। তাহলে বেগ কত হচ্ছে? তাহলে বেগ পরিবর্তন কত হচ্ছে? যে পরে বেগ হচ্ছে 3/4 আর পরে আর আগে বেগ ছিল 0। আর এম কত হচ্ছে? এম হচ্ছে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে 4 কেজি, তার মানে হচ্ছে 3 - 4 × 4 মানে 3, এটা হচ্ছে ভরবেগ পরিবর্তন মানে কেজি মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে টি ইকালস টু 0 সেকেন্ডে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে 3 কেজি মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে বস্তুর বলের ঘাত। তাহলে টি ইকালস টু 0 সেকেন্ডে বস্তুর উপর বলের ঘাত কত? 3 কেজি মিটার পার সেকেন্ড। এবার বলছে টি ইকালস টু 4 সেকেন্ডে কণাটির উপর বলের ঘাত কত? তাহলে টি ইকালস টু 4 সেকেন্ডে আমরা দেখব যে বস্তুর ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের
পরিবর্তন আমরা বার করব, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম গণিত হচ্ছে ভি মাইনাস ইউ। এবার আমরা এম সমান হচ্ছে 4, ভি হচ্ছে, দেখো t = 4 সেকেন্ড মানে এইখানে আছেও, এখানে বস্তুর বেগ কত হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু বেগ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর তার আগে গেছিলো 3/4 ছিল তার বেগ, তার মানে হচ্ছে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ হচ্ছে 3/4। তাহলে অন্তিম বেগ যদি 0 হয় তাহলে এটা 0 মাইনাস 3/4, মানে দেখো -3 kg/s। এইটাই হচ্ছে ওর বলের ঘাত t = 4 সেকেন্ডে। তো এইভাবে আমরা যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে আমরা মানে অবস্থান সময় দেওয়া থাকলে অবশ্যই বল বার করতে পারছি, আর বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। এইভাবে আমরা অঙ্কটা করলাম। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো বা আমার গ্রুপে মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ।